আমার ছেলে নয়ন সারাক্ষণ মজা মাস্তি করে। সে আমাকে বলল, আম্মু আমার বন্ধু, হ্যাঁ আমার বন্ধু তোমাকে খুব বেশি পছন্দ করে, তোমাকে খুব বেশি ভালোবাসে। আম্মা আমার বন্ধুর নাম হচ্ছে শাওন। আম্মু আমি তোমাকে এর আগে কখনোই আমার বন্ধুর কথা বলি নাই। তখন ছেলের মন রক্ষা করতে গিয়ে বাধ্য হয়ে ছেলের বন্ধুকেও সুযোগ করে দিতে হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এর আগের পরবর্তী গতকালকে যে ভিডিওটা আপলোড হয়েছে তোমরা যদি সেইটা শুনে না থাকো, তাহলে এইখনই আমার কলেজের বন্ধুরা আগের সেই গল্পটা শুনে আসো। আর আজকে হচ্ছে মা ছেলের পর্ব 2, আজকের পার্টটা হচ্ছে 2, ঠিক আছে? তো বন্ধুরা, আমি গতকালকের পার্ট থেকে শুরু করতেছি। আমার বন্ধু, আমার ছেলের বন্ধু শাওন, ও আমার কাছে আসলো, আমার ছেলেই ওকে নিয়ে আসলো, এসে আমার মুখোমুখি হলো। ওরে বাবা, ছেলের তো দেখি একেবারে এত লজ্জা। ছেলে তো আমাকে কোনো কিছু বলতেই পারতেছে না। আর আমার তো এত বেশি লজ্জা নেই ভাই। আসলে আমি যদি লজ্জা পাই জীবনে ভাই, এনজয় কি জিনিস, যে জিনিস সেইটা আমাকে ভুলেই যেতে হবে। এই জন্য আমি আর লজ্জা টজ্জা কোনো কিছু পাই নাই, কারণ আমার জামাই থাকে বিদেশে, প্রবাসে। আমি যদি ভাই লজ্জা শরম পাই তাহলে তো আমি জীবনে কোনো কিছু করতে পারবো না। আসলে লাইফে মজা কি জিনিস, এনজয় কি জিনিস, এইটা তো আমি কখনোই বুঝতে পারবো না, তাই না? এই জন্য আমি আসলে ওই মেয়েদের মতো এত শত বাবা লজ্জা পাই না। আমার যেটা লাগবে সেইটা লাগবেই। তো আমার কলেজের বন্ধুরা শুরু করতেছি। তারপর আমার ছেলের বন্ধু শাওন আমাকে বলতেছে, আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আন্টি সত্যি কথা বলতে আপনাকে যেদিন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিনই আমার খুব ভালো লাগছিল, কিন্তু আন্টি আপনি নয়নের আম্মু বলে আপনাকে এতদিন কোনো কিছু বলা হয় নাই। আর তাছাড়া আন্টি, আমার না অনেক লজ্জা করে এই সমস্ত ব্যাপারে। আসলে আমি কলেজে কোনো মেয়ের সঙ্গে রিলেশন করি নাই তো, আর মেয়েদের কাছে যেতেও আমার ভয় লাগে। কিন্তু আন্টি আপনাকে দেখে মনে হয়েছে আপনি খুব একা। তাছাড়া আপনাকে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে। শাওনের এমন কথা শুনে সত্যি আমার মনটা অনেক বেশি ভালো লাগলো। তখন আমি তাকে বললাম, আচ্ছা শুনেছি আমার ছেলে নয়ন তোমার বোনের সঙ্গে কি সমস্ত কাজ যেন করেছে, তুমি কি সবকিছু জানো? তখন শাওন বলতেছে, জি আন্টি, আসলে হয়েছে কি আন্টি, আপনার ছেলে নয়ন আসলে ও কিন্তু অনেক চালাক, অনেক দুষ্টু। হ্যাঁ আসলে ছেলে হিসেবে আমার মনটা ভালো, কিন্তু অনেক দুষ্টু আন্টি। ও আসলে আমাদের বাড়িতে একদিন গিয়েছিল আমার সঙ্গে খেলাধুলার পর। তো যাওয়ার পর আমার বোন মিথিলাকে দেখে ও আসলে সেদিনই আমার বোনকে পছন্দ করে ফেলে। আর সেদিন ও আমাকে বলে, আচ্ছা শাওন, আমি যদি তোর বোনকে পছন্দ করি, ওর সঙ্গে যদি রিলেশন করি তাহলে কি তোর কোনো সমস্যা আছে? আর ওর সঙ্গে রিলেশন করলে আমি কিন্তু ওই কাজটাও সেরে ফেলবো। একদম ডিরেক্ট আমার মুখের উপর বলে দিয়েছে। আসলে আন্টি, নয়ন হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একজন বেস্ট ফ্রেন্ড। আমি জানি ও কলেজে এইরকম আরো অনেক মেয়েদের সঙ্গে এই সমস্ত করেছে। যাক, ও আমার বোনকেও ছাড়বে না। ও আমাকে আসলে আমি না বললেও ছাড়বে না, আমাকে বললেও ছাড়বে না। তো বন্ধু হিসাবে আমাকে জানিয়েছে। তো যাই হোক, আমি গিয়ে আমার বোনকে বলে দিলাম যে ও আমার বন্ধু, ও তোকে ভালোবাসে। সব কিছু সেটিং মেটিং যা কিছু লাগে আমি করে দিয়েছি। আসলে ও আমার বন্ধু তো। আর তাছাড়া আমি যদি নাও চাই, ও আসলে কখন যে কি করে বসবে আমি নিজেও জানি না। তারপর বন্ধুরা, আমি আমার ছেলের বন্ধুর কথা শুনে আমি খুব হাসতে লাগলাম। আমি ওকে বললাম, তোমার বন্ধু এত চালু মাল, এত কি বলে এটাকে, এত চাঞ্চল্যকর, তুমি কেন তো বুকাশুকা হলে? তোমার বন্ধু থেকে কি তুমি কোনো কিছু শিখতে পারো না? হ্যাঁ তখন ও বলতেছে, আসলে আন্টি, আমার মা বাবা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখতো, আমাকে কখনো ওইভাবে মিশতে দেয় নাই তো কারোর সঙ্গে। আর আমি একটু ছোটবেলা থেকেই এরকম। তাছাড়া আন্টি, আমারও তো ইচ্ছে করে, আমারও তো শখ জাগে, কিন্তু আমি কাউকে মনের কথাগুলো বলতে পারি না। কিন্তু আন্টি আমার ইচ্ছে করে। তারপর বন্ধুরা, আমার ছেলের বন্ধু যে শাওন, ওকে আমি বললাম, আচ্ছা আজকে রাতটা যদি তোমাকে আমি সারাটা রাত সুযোগ দেই, তুমি আমাকে কি কি মানে করবে বা কিভাবে কি করবে তুমি বলো তো? তুমি কি আমাকে খুশি করতে পারবে? তখন ও আমাকে বলতেছে, আন্টি আমি এমনি গুমনামুখ হতে পারি, কথাবার্তা একটু কম বলি, মেয়েদেরকে লজ্জা পাই, কিন্তু আন্টি আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখেনি না? একটা সুযোগ তো দিয়েই দেখবেন আমাকে। আসলে আমি কেমন খেলাধুলা করি আমি কিন্তু আন্টি
মেয়ে পটাতে না পারলেও আমি কিন্তু ফুটবল ক্রিকেট খেলায় কিন্তু বেশ উস্তাদ। সবাই আমাকে বস মানে, বস মেসি বস মানে আমাকে। যাক, তারপরও অবশেষে শাওনের মুখে এই কথাগুলো শুনে সত্যি কথা বন্ধুরা, আমার মনটা একেবারে ভরে উঠল। হ্যাঁ, ছেলে তো দেখতেছি আসলে একেবারে দুধে দুয়া তুলসী পাতা, আসলে একেবারে ইনটেক যেমন তেমন, তার উপর আবার কোনো মেয়ে এখনো ওকে ছুতেই পারে নাই। তাছাড়া ও আমাকে যেই কথাটা বলেছে, আসলে ও পারফরমেন্স করবে খুব দারুণ। হ্যাঁ, আসলে বন্ধুরা, আমি তো এইরকমই একটা ছেলে খুঁজতেছিলাম মনে মনে, কিন্তু আমি তো এতদিন খুঁজে পাচ্ছিলাম না। আসলে ওর বাবা বিদেশে থাকে তো, মালয়েশিয়াতে। আর প্রবাসী স্ত্রীদের কথা তোমাদেরকে আর কি বলবো, আমাদের দিন যায় তো রাত যায় না। একা একা কত থাকা যায় বন্ধুরা, বলেন তো? এই যে হাতের ভিতরে মোবাইলটা আছে, হ্যাঁ, এই মোবাইল দেখে টিপে আর টিভি দেখে কতক্ষণ সময় কাটে বলেন তো? যদি পাশে যদি হাজবেন্ড না থাকে, যদি হাজবেন্ড না ঘুমায়, তাহলে কি ভালো লাগে বলেন? এই শ্বশুর বাড়িতে আর কাজ কাম আমার একেবারেই আর ভালো লাগতেছে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি কোনো একটা জেলখানার ভিতরে আছি। না, এইভাবে আর বেশি দিন মনে হয় না আসলে বাঁচতে পারবো। কিন্তু অবশেষে আমার ছেলের নয়নের বন্ধু শাওন, ছেলেটা একটু মোটাসুটা, একটু গুলুমুলু, কিন্তু অনেক ভালো। আসলে কলেজে একটু লজ্জা টজ্জা পায় তো, এর আগে কখনো এই সমস্ত কাজ করে নাই। কিন্তু নয়ন, ও আবার একটু মানে চাঞ্চল্য, একটু মানে একটু কেমন জানে। তো ঠিক আছে, ওর কথা তো তোমাদেরকে কালকে বলেই দিয়েছি। তো আর শাওন কিন্তু ছেলেটাও এমনিতেই ভালো, ঠিক আছে। আর বিশেষ করে আমার ছেলে এই নয়নকে ও খুব বেশি ভালোবাসে, খুব বেশি মিস করে। ও একদিন আমাদের বাসায় এসেছিল, সেদিন আমাকে দেখে আসলে ও নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে নাই, একদমই সামলাতে পারে নাই। তো যাই হোক, আসলে সে আমার ছেলের কাছে তার মনের কথাটা বলে দিয়েছে, যেই কারণে আজকে আমাদের একটা কিছু হতে যাচ্ছে। তো যাই হোক, না, এই ছেলে শাওনকে একটা সুযোগ দিয়ে দেখি। তখন আমি শাওনকে বললাম, শুনো শাওন, তুমি একটা কাজ করো, দিনের বেলা তো আমি তোমাকে সুযোগ দিতে পারবো না, কারণ দিনের বেলা আমার বাসাতে আমার শ্বশুর শাশুড়ি আছে, বুঝছো? কারণ দিন শেষে এটা তো আমার একটা সংসার। হ্যাঁ, তাছাড়া তোমার বন্ধু তো দেখতেছো এখানে তো সুযোগ নাই দিনের বেলা। আর যদি আমার শ্বশুর শাশুড়ি টের পায়, ঠিক আছে, যে তুমি আমার সঙ্গে একই রুমের ভিতরে আছো, তখন কিন্তু এইটা মহা একটা জামালা হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া শাওনের আব্বা তো, এই নয়নের আব্বা তো মালয়েশিয়াতে থাকে। উনি যদি বিষয়টা জানেন, তাহলে কিন্তু আমার জন্য আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে। আমি তোমাকে রাতে একটা সুযোগ করে তোমাকে আমি ডাক দিব, ঠিক আছে? তখন তুমি আইসো। আর এখন তুমি নিজেকে একটু প্রস্তুত করো যে কিভাবে কি করবে। হ্যাঁ, একটু ভালোভাবে ডিম খাও, তারপর হচ্ছে একটু দুধ খাও, হ্যাঁ, একটু পুষ্টিযুক্ত খাবার খাও, যেগুলো খেলে মানে তুমি দীর্ঘ সময় নিজেকে একজন মানে শক্তিশালী পুরুষ হিসেবে গড়তে পারবে। শাওনকে এই কথা বলার পর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি আমাকে এই বললেন, আমি শাওনের কাছে, এই শাওনের রুমে একিতে নয়নের রুমে আমি আছি। তখন ওকে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডাক দিব। আর শোনো, এখন আমি একটু রান্না বান্না করব, বুঝেছো? কারণ তোমরা যেহেতু এসেছো, ওইদিকে আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু রান্না বান্না করতে হবে। রান্না বান্না করে আমাকে গোসল করতে হবে, ঠিক আছে, অনেক কাজ আছে। তখন ও শাওন আমাকে বলতেছে, আন্টি, আপনি যদি কোনো কিছু মনে না করেন, আমি কি আপনার রান্নাতে কোনো কিছু হেল্প করতে পারি? আন্টি, আমি কিন্তু আলু বানানি থেকে শুরু করে সবজি কাটা, পেঁয়াজ কাটা, আমি সব কিছুই পারি। আরে বাসায় তো আমি আমার আম্মাকে প্রায়ই সাহায্য করি, আমার আম্মা তো আমাকে ছাড়া রান্নাই করতে পারে না। তখন আমি শাওনের মুখে এই কথা শুনে আমি বললাম, তাই নাকি? তাহলে তো আবার অনেক ভালোই হয়। আসলে এত গরম পড়েছে, আমার তো একা একা রান্না করতে ভালোই লাগতেছে না। তাহলে তুমি একটা কাজ করো তো, এখান থেকে 5টা আলু নাও, হ্যাঁ, আর 3টা পেঁয়াজ নাও, এগুলো কাটো আর সবজিগুলো কাটো। ওকে একটু দায়িত্ব দিয়ে দিলাম বন্ধুরা। আসলে এরকম ছেলে এখনকার যুগে তো পাওয়াই যায় না। আর এতদিন আমি একা একা আসলে কত কষ্টই না করেছি। ওর মতো একটা ছেলে আমাকে হেল্প করবে, আমাকে সাহায্য করবে, এইটা তো আমার জন্য বলতে গেলে অনেক ভালো, তাই না? অনেক ভালো। তো যাই হোক, এতদিন পর আসলে মনের মতো একটা ছেলে পেয়েছি, যে ছেলেটাকে দিয়ে আমার পার্সোনাল কাজও চলবে, পাশাপাশি আমার সংসারের কাজও চলবে। যাক, তাহলে তো শ্বশুর শাশুড়ি আর কোনো কিছু মনে করবে না। তারা যদি কোনো কিছু বলে, তখন আমি বলে দিব নয়নের বন্ধু আর আমার কাজে হেল্প করতেছে, ঠিক আছে?
তো বন্ধুরা, তারপর আমি আমার এই শাওনকে দিয়ে আমি বললাম, শাওন তুমি একটু রান্না করো, আমি একটু ওয়াশরুম থেকে আছি। তখন বন্ধুরা আমি গোসল করতে গেলাম। গোসল করে আমি যখন বের হলাম, ঠিক আছে, আসলে শরীরে খুব একটা বেশি কাপড় ছিল না, একটা শাড়ি ছিল, হ্যাঁ, আর ভিতরে কোনো কিছু পরি নাই। আমাকে এমন অবস্থায় শাওন দেখে সে একেবারে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে জীবনে এই প্রথম কোনো নারী মানুষ দেখেছে। সে যে আমার দিকে তাকিয়েছেই। আমি তাকে বললাম, কি শাওন, কি হয়েছে, চোখ ফেরানো না কেন? সে আমাকে বলছে, আন্টি আপনার যে 30-35 বছরও হয়েছে, আপনাকে দেখে তো একদম বোঝাই যায় না। মনে হচ্ছে আন্টি এই বয়সে আপনাকে আবারও নতুন করে বিয়ে দিতে হবে। আর তাছাড়া আমার বয়সী একটা ছেলে আছে আপনার, নয়ন, মানে আপনাকে দেখলে না বোঝাই যায় না। তখন আমি তাকে বললাম যে, শাওন, এই সব হচ্ছে নিজেদের কাছে। আমরা যদি নিজেদেরকে ফিটফাট রাখি, অনেক কিছু ভাবে রাখা যায়। তো বন্ধু, তোমাদের কাছে আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তারপর আমি বললাম, শাওন আমি তো এই গোসল করে আসলাম, আমি গিয়ে একটু এই রুম থেকে ড্রেসটা চেঞ্জ করে আসি, তুমি বরং এদিকটা একটু সামলাও। তারপর আমি একটু এই ভিতরে গিয়ে একটু আয়নায় দেখে একটু তেল দিলাম, তারপর হচ্ছে পাউডার দিলাম, একটু ক্রিম দিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন, সব কিছু কাজ শেষে তখন আমার শাশুড়ি মা আমাকে ডাক দিল বৌমা বলে। তখন আমি গেলাম। তখন শাশুড়ি মা আমাকে বলতেছে, ওই ছেলেটা কে? তখন আমি শাশুড়ি মাকে বললাম, মা ও হচ্ছে নয়নের বন্ধু শাওন। তো ও মাঝে মধ্যে আসে, তো ও আসলে কাজ করতেছে, আমার কাজ নাকি ওর কাছে খুব ভালো লাগছে, এই জন্যই। তো তারপর আমার শাশুড়ি মেয়েও হয় অনেক প্রশংসা করলো। ওরা বলতেছে যে ছেলেটা তো বেশ ভালো, হ্যাঁ, মহিলাদের কাজ করতেছে, আর এই বয়সে এই সমস্ত কাজ কোনো ছেলে করে নাকি? তো যাই হোক, শাশুড়ির মনেও এই শাওন ছেলেটা জায়গা করে নিয়েছে। এইটা তো বন্ধুরা আরও একটা খুশির খবর, আরও একটা এই ভালো কাজ বলতে পারেন। তারপর আমি শাশুড়ির জন্য, বাড়ির সবার জন্য, শাওন, নয়ন সবার জন্য ডাইনিং টেবিলে খাবার বাড়লাম। খাবার বাড়ার সময় আমি দেখতে পারলাম টেবিলের নিচ দিয়ে শাওন প্রায় সময় তার পা দিয়ে আমার পায়ের মধ্যে আমাকে গুঁতা দিচ্ছে। প্রায় সময় দেখতেছি আবার আমার যে শাড়িটা পরেছি সেই শাড়ির সায়ার নিচে তার পাটা দিচ্ছে, মানে আমাকে বলা চলে একটু উত্তেজিত করে ফেলেছিল। আর আমার একটু ভেতরে জানি কেমন কেমন করতেছিল। ও বাবা, কতদিন ধরে যে পুরুষের ছোঁয়া পাই না বন্ধুরা, এইটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইস, প্রবাসী বউ হওয়া যে কতটা জ্বালা। 5 বছরের জন্য, 10 বছরের জন্য এই আমাদের হাজবেন্ডগুলা চলে যায় বিদেশে। উনারা নিজেরাও তো ঠিক থাকতে পারে না, আর আমরাও ঠিক থাকতে পারি না। এতদিন আস্তে আস্তে তো আমি বুড়ি হয়ে যাব, আমার রূপ যৌবন সব কিছু তো শেষ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, যাই হোক, এতদিন পর একজন মনের মতো একজন মানুষ পেয়েছি, আর তাছাড়া আমার ছেলেও তো আছে। হ্যাঁ, যাক বাবা, এতদিন পর এই 2টা মানুষ আমি পেয়েছি। তারপর আমার ছেলে আমাকে নয়নকে বলতেছে, কি নয়ন, খাবার কি ভালো লাগতেছে আব্বু তোমার? তখন আমাকে বলতেছে, আম্মু তুমি আমাকে এইভাবে মজার মজার রান্না করে খাওয়াবে, আর আমি তোমার জন্য এই যে এক জিনিস নিয়ে আসলাম। আমার বন্ধু শাওন, কেমন লাগলো তোমার কাছে? তখন বন্ধুরা আমি অনেকটা লজ্জা পেয়ে গেলাম শ্বশুর শাশুড়ির সামনে। আমি বললাম, না, শাওন তো খুবই ভালো। তখন নয়ন আমাকে বলল, ও তাই নাকি, শুধু ভালো নাকি বেশি ভালো? আমি বন্ধুরা একেবারে লজ্জা পেয়ে গেলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি তারা খাবার শেষ করে উঠে গেল। তারপর নয়ন আমাকে বলতেছে, আম্মু আমি গতকাল রাতে তোমাকে যতটুকু দিয়েছিলাম না, আমার বন্ধু শাওন আজকে তোমাকে তার চাইতে বেশি দেবে। ও আসলে মানে কখনোই কারোর সঙ্গে এই কাজ করে নাই। তো তো বন্ধুরা আমি আমার ছেলেকে বললাম, তাই নাকি, আচ্ছা, হ্যাঁ, সেইটা প্রমাণ হয়ে যাবে রাতেই। তোমার বন্ধু কত পারে আমিও দেখে নেব। এইরকম কত দেখলাম। আরে তোমার বাবা সেই তো আমার কাছে ঠিকভাবে পারে না। এই তোমাকে জন্ম দিতে গিয়ে কতবার যে তাকে আমি লজ্জা দিয়েছি, সেই তো আমাকে ঠিকভাবে পারে না। গতকালকে তো তুমিও পারলে না, আর এ তো তোমার বন্ধু। হ্যাঁ, আচ্ছা, দেখা যাবে, সময় আসুক, দেখি, যদি না পারে তাহলে আজকে শাওন তোমার খবর আছে। তখন নয়ন আমাকে বলতেছে, আম্মু পারবে, তুমি ওকে চেনো না,
ঠিক আছে? তখন বন্ধুরা খাবার দাবার শেষ করে যখন আমরা একটু বিকালে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়েছে। তখন এ অনেকটা খালি বলা চলে, আর আমার ছেলে মোবাইলে গেমস খেলতেছে, ফ্রি ফায়ার। তখন আমি শাওনকে একটু কাশি দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ। তখন শাওন বলতেছে, কি আন্টি আমাকে ডাকতেছেন? তখন আমি বলতেছি, আরে আসো আসো, এখন একটা সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি আসো বাবা তুমি। তখন শাওন এসে বলতেছে, আন্টি আমি তো একদম রেডি, আপনি রেডি? তখন বন্ধুরা ওকে ঠিক আমার রুমে নিয়ে গেলাম। আমার রুমে নিয়ে যাওয়ার পর তখন আমি তাকে বললাম, কি শুরু করো, আর কতক্ষণ? হ্যাঁ, গোল তো দিতে হবে। বন্ধুরা আমি আসলে একটু অবাকই হয়ে গেলাম যে একটা ছেলে এত দিক দিয়ে এতভাবে আসলে পারফেক্ট হয় কিভাবে। না, ও সব কিছু একদম একদম ঠিক আছে, একদম। বন্ধুরা আসলে আমাকে দিনের বেলায় বিকাল বেলা পুরো 60 মিনিট একটানা আমাকে সময় দিয়েছে। তার মানে আমি বুঝলাম না ছেলেটা তো আসলেই দারুণ কিছু। তারপর ও আমাকে বলল, আন্টি আপনার ছেলে আমাকে একদিন আবাসিক হোটেলে নিয়ে গিয়েছিল। আমরা একদিন একটা মেয়েকে নিয়ে এসেছিলাম টাকায় ভাড়া করে। ওই দিন ওই মেয়েটা কে আমি এমনভাবে দিয়েছিলাম, ও আমাকে ওই দিন বাপ ডেকেছিল। তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই শাওন কি জিনিস। না, আমার কাছে ভালো লেগেছিল। তো তারপরে আমি শাওনকে বললাম, সত্যি শাওন তুমি অন্যদের থেকে একদম আলাদা। তুমি তো দেখতেছি বিয়ে শাদী করলে তোমার বউ কারো কাছে যাবে না, অনেক মজা পাবে, অনেক খুশি হবে। আরে মেয়েরা তো এখন এইরকম জামাই খুঁজে তোমার মতো। আসলে চেহারা সৌন্দর্য তো মানুষের সব কিছু না। এই যে আমার ছেলে এত সুন্দর কিন্তু অত পারে না, কিন্তু তুমি একটু শ্যামলা হলে কি হবে? তোমার তুমি অনেক সময় পারো, আর এটাই দরকার। মেয়েরা আসলে এই জিনিসটাই সবচেয়ে বেশি চায়। তখন শাওন আমাকে বলতেছে, আন্টি আপনি কি খুশি হয়েছেন? আপনার কি সত্যি মজা লাগছে? তো তখন আমি বললাম, মজা লাগছে মানে কি, আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আরে আমার তো অনেক বেশি ভাল লাগছে। তো বন্ধুরা আসলে এইটা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। এই বিকালটা আমার কাছে একটা স্মরণীয় হয়ে উঠল। না, ছেলেটাকে আমি যতটা দুর্বল ভেবেছিলাম আসলে এতটা না। তখন আমি একটু ঘুমিয়ে গেলাম, ঠিক আছে, কারণ আমাকে আবার রাতের রান্না বসাতে হবে। তো তারপর আমি রাতে একটু রান্না বান্না বসিয়ে আমার হাজব্যান্ড আমাকে ফোন করলো। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলতেছে, কি অবস্থা, কেমন আছো? উনি আসলে আমাকে প্রায় সময় 8টার সময় বা 10টার সময় আমাকে কল দেয়। উনি তো মালয়েশিয়াতে থাকে। ওনার যখন অফিস শেষ হয়ে যায় বা যখন ছুটি হয়ে যায়, ঠিক তখনই উনি আমাকে ফোন করে ভিডিও কলে, ইমোতে। তখন ফোন করে উনি আমাকে আসলে বুঝেন তো, আসলে বিদেশে থাকে, আমার অনেক কিছু দেখতে চায় ভিডিও কলে। তো গতকালকে তো তাকে আমি দেখাতে পারি নাই, তো আজকে সে কিছু দেখতে চাইলো। তখন আমি তাকে বললাম, আচ্ছা দেখবে, এইভাবে দেখে দেখে তো তুমি তোমার নিজেকে শেষ করে দিচ্ছ, হাত দ্বারা ওই কাজটা করে। তখন সে আমাকে বলতেছে, আরে কি আর করবো বলো তো, এই তো আর কয়েকটা দিন চলে আসব, এই বিদেশে আর থাকবো না, একেবারেই চলে আসব। তখন আমি তাকে বললাম, হ্যাঁ চলে আসো, আমারও না তোমাকে ছাড়া ভালো লাগে না। তখন সে আর একটু ইমোশনাল হয়ে পড়লো। তখন সে আমাকে বলতেছে, আচ্ছা তোমার কি কষ্ট হয় না আমাকে ছাড়া? তখন আমি আমার হাজবেন্ডকে বলতেছি, আরে আমার কষ্ট হয় মানে কি, আমি তো থাকতেই পারি না। সত্যি জান, তোমাকে ছাড়া না আমার অনেক বেশি কষ্ট হয়। আসলে আমি আমার নিজেকে কখনোই আসলে এতটা করতে পারি না। তুমি আসো। তখন ওর বাবা আমাকে বলতেছে যে আসলে আর বেশি দিন নেই, আমার এখানের এই সময় শেষ হয়ে গেছে, আর 2টা বছর অপেক্ষা করো, তারপর আমি চলে আসব। তখন বন্ধুরা আমি আসলে রাত হয়ে গেছে, ততক্ষণে রান্না বান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে রাত ঠিক বাজে তখন 10টা। আমরা সবাই তখন ঘুমিয়ে পড়লাম। আমার শ্বশুর শাশুড়ি নয়ন সবাই দেখি ঘুমে। শাওনও দেখতে পেলাম আমার নয়নের সঙ্গে সে রুমে ঘুমিয়ে রয়েছে। তখন বাজে রাত 12টা। আমি চুপি চুপি ওদের রুমে গেলাম। ওদের রুমে যাওয়ার পর শাওনকে গিয়ে আমি ডাক দিলাম, শাওন, এই শাওন, শাওন উঠো,
আরে তুমি যেই কাজের জন্য আসলে সেটাই তো তুমি করলে না, ঘুমিয়ে পড়লে। তখন শাওন হঠাৎ করে ঘুম থেকে লাফ মেরে উঠলো। উঠে সে আমাকে বলতেছে, আরে আন্টি, ইস কখন যে আমার চোখটা লেগে গেছে আন্টি, সরি আন্টি। তখন আমি তাকে বললাম, আরে আরে এইটা কোনো ব্যাপার না, সমস্যা নেই, তুমি আসো, এখন সবাই ঘুমিয়ে গেছে আর এখন রাত 12টা বাজে, আরে এখনই তো সঠিক সময়। তখন শাওন আমাকে বসলো, বলল, আন্টি আমি এখনই আসতেছি। তখন শাওনকে নিয়ে আমি আমার রুমে আসলাম। বন্ধুরা, এই রাতটা ছিল আমার কাছে ইতিহাসের এক ভয়ঙ্কর রাত। বাহিরে ঝড় তুফান না থাকলেও এই রাতে আমার শরীরের উপর দিয়ে একেবারে পুরা ভূমিকম্প উঠে গেছে, পুরা ভূমিকম্প। উফ, সারাটা রাত একটা মিনিটের জন্য এতটুকু সময় পাই নাই, এতটুকু রেস্টও পাই নাই। মানে বলা চলে একেবারে ভূমিকম্প ছুটাই ফেলাইছে। আমি তাকে অনেকবার বলেছিলাম, আরে থামো শাওন, একটা মিনিট সময় দাও। কি আর বলবো বন্ধুরা, সারাটা রাত একেবারে ভূমিকম্প উঠাই দিছে। না, ছেলেটা আসলেই অনেক স্ট্রং, ও বিয়ে করলে ওর বউ থাকবে ভাই। ইদানিং অনেকেই আমরা দেখি, বুঝছেন, যে বিয়ে শাদী হলে দেখা যায় এই 2 দিন পর বা 1 দিন পর বা 3 মাস 6 মাস পর মানে স্বামী সংসার আর স্ত্রীরা করতে চায় না। এই তাদের স্বামীরা নাকি দুর্বল, স্বামীরা নাকি পারে না, হ্যাঁ, এরকম অনেক সমস্যা দেখি, যে কারণে বেশিরভাগ কিন্তু ডিভোর্স হচ্ছে। তো না, ওর বউ থাকবে এটা আমি গ্যারান্টি দিলাম। আসলে ছেলেটা সারা রাত যা করলো বন্ধুরা, একেবারে পুরো ভূমিকম্প ছুটাই দিছে। কি বলবো তোমাদেরকে, না ওকে আমার খুব মনে লাগছে, ঠিক আছে, খুব ভালো লাগছে ওকে। যাক বাবা, অনেকদিন পর মনের মতো একটা তৃপ্তি পেলাম। আসলে এরকম মানুষ তো এখন পাওয়া যায় না। হ্যাঁ, এখন তো এরকম আসলে সত্যি ছেলেটা একেবারে ইনটেক্ট, যে বলেছিল আমার ছেলে, সত্যি আমার ছেলের কথাগুলো সব মিলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি শাওনকে বললাম, শাওন এখন থেকে তুমি সময় পেলেই চলে আসবে, ঠিক আছে, যে কোনো সময় আন্টি তোমার জন্য দিতে রাজি আছি। তখন শাওন এই কথাটা শুনে আমাকে বলল, আন্টি এতদিন আমি কতটা কষ্ট করেছি, ইস একটা মহিলাকেও আমি পাই নাই আন্টি। জানেন, আমার স্কুলে কলেজে আমি কোনো বান্ধবী বা কোনো মেয়েকে আমি পটাতেও পারি নাই। আসলে মাঝে মধ্যে পারি না, তো কি বলবো আন্টি, পাই না কাউকে। কিন্তু আন্টি আপনাকে পেয়ে সত্যি আমি খুব আনন্দিত। তাছাড়া আপনার মতো এরকম একজন গুড লুকিং হ্যান্ডসাম একজন মহিলা পেয়ে হ্যাঁ আমার যে কত ভালো লাগতেছে। আসলে আমার জীবনটা ধন্য। শাওনের মুখে এই কথাগুলো শুনে বন্ধুরা আমার মনে আরো বেশি অনেক খুশি হতে লাগলো। আমি বললাম, তাই নাকি শাওন, তাহলে তো অনেক ভালো। আসলে বন্ধুরা সত্যি অনেক বেশি ভালো লাগলো। তো যাই হোক, তারপর এইভাবে কাজ করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল। হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, কি জানেমান, আমি তো চলে আসতেছি, এই তো আর সপ্তাহখানেক আছে। আসলে বন্ধুরা এতদিন পর, প্রায় 10 বছর পর মালয়েশিয়া থেকে আমার বিয়ে করা হাজব্যান্ড আসতেছে, নয়নের আব্বু আসতেছে। আসলে আমি যে কি খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে অনেক খুশি, এত পরিমাণ খুশি হয়েছিলাম, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে এতদিন পর যার জন্য আমি অপেক্ষা করে আছি, আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করার পর সে 2 বার ছুটি নিয়ে বাড়িতে আসছিল, আর 2 বার 3 মাস 3 মাস 6 মাস আমার সঙ্গে থেকেছিল, আর বাকি সময় আমার সঙ্গে সে কখনোই থাকে নাই। এই সারা জীবন মালয়েশিয়াতে তার জীবনটা সে পার করে দিছে। তো আমার মনে তো লাড্ডু ফুটতেছে, এতদিন পর আমার হাজব্যান্ড আমার বুকে আসতেছে, আমার কাছে আসতেছে। এইটা তো আমার জন্য ছিল অনেক বেশি ভালোবাসা। যাক, মানুষটা অবশেষে বাংলাদেশে আসতেছে, এইটাই অনেক বড় কিছু। এখন সে আমাকে বলতেছে, জান তোমার জন্য অনেক অনেক সুখবর আছে। আমি বললাম, কি সুখবর? সে আমাকে বলতেছে আমার জন্য শাড়ি, চুড়ি, গিফট, মোবাইল, অনেক কিছু আনবে গিফট। আমি তাকে বললাম, এই সমস্ত কোনো কিছুই আমার গিফট লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। তুমি ঠিকঠাকভাবে বাংলাদেশে আসো, এসে তুমি আমার কাছে আসো, এইটাই হবে আমার সবচেয়ে বড় গিফট। তোমাকে ছাড়া আর কোনো বড় গিফট আমি পেতে চাই না। আমার জামাই আমার মুখে এই কথাটা শুনে সে একটা চমৎকার একটা হাসি দিয়ে ফেললো। সে আমাকে বলল, আমার বউটা যে আমাকে কতটা মিস করতেছে, আমাকে যে কতটা ভালোবাসে, সত্যি এইরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যাক, আসলে
সে আমাকে এতটুকু বিশ্বাস ভরসা করে, আমাকে এতটুকু ভালোবাসে, এইটা আসলে আমার কাছে অনেক কিছু, বিশাল কিছু। আসলে আজকালকার এই জামাইয়ের মধ্যে কিন্তু অনেক স্ত্রীরা কিন্তু এই ভালোবাসাটা পায় না। তো আমি এই ভালোবাসাটা পেয়েছি, এইটা আসলে আমার কাছে অনেক বেশি গর্বের। হ্যাঁ, অনেক বেশি গর্বের। তো বন্ধুরা, আমার জামাই আসতেছে। তারপর আমার জামাই আসলো এয়ারপোর্টে। আমার ছেলে নয়ন, নয়নের বন্ধু শাওন আর আমরা 3 জন গেলাম। আমার শ্বশুর শাশুড়ি একটু মুরব্বী, তো তারা আসলে যেতে পারে নাই, তারা বাড়িতে আসলে পরে দেখবে। তো আমরা গেলাম, যাওয়ার পরে আমার হাজব্যান্ড আসলো অনেকক্ষণ অপেক্ষা করার পর। তারপর সে আসলো, এসেই আমাকে তার বুকে জড়িয়ে ধরলো। শাওন দেখে সে লজ্জা পেয়ে গেল, কারণ এতদিন শাওন তো আমাকে সময় দিয়েছে, কিন্তু এখন তো আমার হাজব্যান্ড চলে এসেছে। এখন কি আমার এই শাওন কি আর আমাকে সময় দিতে পারবে? বা আমি তো আর তাকে সময় দিতে পারবো না, কারণ আমি আমার হাজবেন্ডকে রেখে তো আর আমার বন্ধুর এই আমার ছেলের বন্ধুর ছেলে শাওনকে তো আর আমি সময় দিতে পারবো না। তাছাড়া আমার ছেলেও আমার সঙ্গে এতদিন যা যা করেছে, এখন আমি তো আর তাকেও আর সময় দিতে পারবো না, তাই না? যদি ওর আব্বা এই সমস্ত কিছু জেনে যায়, তখন আমার কি হবে একবার ভেবে দেখেছেন? না, তখন আমাকে শাওন কানে কানে বলতেছে, আন্টি আপনার হাজবেন্ড তো চলে আসলো, এখন তো আর আমাকে আপনার আর দরকারই লাগবে না। আমি তখন শাওনকে বললাম, শাওন চাপ নিও না, তুমি ভবিষ্যতে ভালো একজন সুন্দরী বউ পাবে, ঠিক আছে? আর তাছাড়া যদি দরকার লাগে আমি তোমাকে অবশ্যই নক দিব, ভালো থেকো। তখন এই কথা বলার পর আমরা সবাই গাড়িতে করে চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা, এরপরে ঘটনা কি হয়েছে? আসলে আমার হাজবেন্ড কি আমাকে সত্যি বিদেশ থেকে এতদিন পর এসে সে কি আমাকে মনের মতো সুখ দিতে পেরেছে, নাকি পারে নাই, নাকি আবার আমি শাওনের কাছেই ফিরে গেলাম? হ্যাঁ, এই সমস্ত কিছু আপনারা খুঁটিনাটি সব কিছু পাবেন তৃতীয় পর্বতে পাবেন। তৃতীয় পর্বটা এমনভাবে সাজানো হয়েছে বা এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখন শুধু আপনারা যদি আমাকে বলেন যে আপু আমরা তৃতীয় পর্বটাও শুনতে চাই, আপনাদের জন্য আমি তৃতীয় পর্বটাও চাইলে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আপনারা শুধু আমাকে বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা তৃতীয় পর্বতে। তোমরা ততক্ষণ এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। ততক্ষণ পর্যন্ত আমি তৃতীয় পর্বটা তোমাদের জন্য রেডি করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ কেমন? আর সবাই কিন্তু ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখবে, কেমন লাগে আমার ভিডিওগুলো, এবং আমাকে তোমাদের কাছে কেমন লাগে সেইটাও তোমরা আমাকে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আমার কলিজার বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।